উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন আদির মির্জাস বিলাফড, লিখেছেন নাবিলা ইশক, কণ্ঠে আমি তাসনুভা। পর্ব 17। অতীত চলমান। একজোড়া বাদামি বনির ধারানো দৃষ্টি তার ওপরে পড়েই নিবদ্ধ বুঝেও গোলনাহারের তেমন প্রতিক্রিয়া দেখা গেল না। ভীষণ সূক্ষ্মভাবে মেয়েধীন পেট থাকতে আঁচল টেনে নিয়ে কাজ জড়িয়ে শক্ত করে ধরে সেফটি পিন লাগালেন। মাথা থেকে পা পর্যন্ত দেখতে পাওয়া আয়নার সামনে দাঁড়িয়ে ব্যস্ত ভঙ্গিতে ঠিক করতে থাকলেন শৈলের ভাজে ভাজে অস্তিত্ব জুড়ে বসা শাড়িটা। পেটের দিকে শাড়ি ভাঁজটা ধাপে ধাপে সাজাতে সাজাতে অবশেষে আয়নার মাধ্যমে দেখলেন নিজের পেছনেই বিছানার ওপরে বসে থাকা চড়ুইটার দিকে। ওসমান ওখানে বসে থাকায় ভীষণ ধৈর্যের সাথে শাড়ি পরায় পুরো প্রক্রিয়াটা দেখলেন। তা আজ নতুন নয়, প্রায় দেখেন, এই জন্যই আর তেমন বিশেষ প্রতিক্রিয়া দেখেন না গুণনাহার। অভ্যস্ত হয়ে গিয়েছেন। নিজস্ব এই ভদ্রলোকের সব নির্লজ্জতা সমুদ্রের ঢেউয়ের মতন তার সাথে আষ্টেপৃষ্টে মিশে গিয়েছে। লজ্জা পেতে পেতে এখন লজ্জার বয়স বেড়ে হিমালয় ছোঁয়ায় তেমন ধারালো প্রতিক্রিয়া আসে না। দৃষ্টি পুনরায় নিজের ওপরে রেখে বললেন গুণনাহার, বাড়ি ভর্তি অতিথি রেখে আপনি এখানে বসে আছেন যে? ওসমানের কণ্ঠ তুলনামূলক আজ গরু গম্ভীর। ঠান্ডা লেগেছে, কণ্ঠে বসে গিয়েছে। নড়চড় নেই তার, দৃষ্টিও না। শুধু বলেন, তোমায় নিয়ে বেরোবো। গুলনাহার বিরক্ত হলেন। নাক ফুলিয়ে শাড়ি কচিগুলো ঠিক করতে করতে বললেন, আপনার জন্য কাউকে সাহায্যের জন্য ডাকতেও পারছি না। ওসমান উঠলেন, গুলনাহারের কাছাকাছি এসে দাঁড়ালেন বড় কয়েকটি কদমে। গুলনাহার ছোটোখাটো কারণের। ওসমানের লম্বা চওড়া দেহের সম্মুখে বরাবরই ইঁদুর প্রজাতির প্রাণী সে। ওসমান একটু হাঁটু গেড়ে বসতে বসতে আওড়ালেন, কুচি ঠিক করে দিচ্ছি, আর কি সাহায্য লাগবে? গুলনাহার জবাব দিতে পারলেন না, শুধু দেখলেন ওসমানের হাত দুটো কতটা যত্নের সাথে কুচির এক একটি ভাঁজ ঠিক করতে ব্যস্ত। লক্ষ কোটি বার এমন দৃশ্য দেখেও গুলনাহারের মন ভরে না, তেষ্টা মিটে না, মিটতে চায় না। ওসমান শাড়ি কুচি ঠিক করে প্রশ্ন করলেন, ঠিক আছে, টেনে দেব নিচের দিকে? গুলনাহার ঘুরে পেছনের দিকে তাকিয়ে দেখিয়ে বললেন, ধীরে কিন্তু। হালকা টেন দেওয়া শাড়িটা মসৃণভাবে ফ্লোর স্পর্শরে চড়চড় করতে লেগেছে। ওসমান উঠে দাঁড়ালেন ফের। ড্রেসিং টেবিলের ওপরে সাজিয়ে রাখা নেকলেসের বক্সটা থেকে নেকলেসটা নিয়ে গুলনাহারের গলায় পরিয়ে দিচ্ছিলেন ভীষণ মনোযোগের সাথে। তার পুরোটা মনোযোগ তখন গুলনাহারের গলায়। আয়নায় প্রতিবিম্ব হওয়া ওসমানের মনোযোগী মুখটা দেখে গুলনাহার মুগ্ধ হয়ে চেয়ে থাকলেন। এই মুগ্ধতা বুঝি শতজনমেও শেষ হবার নয়। নেকলেস পরানো শেষ করতে না করতেই আচমকা করলেন গুলনাহার। ওসমান বুঝে ওঠার আগে তার চাপদারিওয়ালা ধারালো চোয়ালে চুমো পড়ল দুটো। ওসমান চোখ বুঝে উপভোগ করলেন নরম হাতের তালুর আদরও। গুলনাহার শক্ত গালটা বুলিয়ে তাড়া দিয়ে এলেন, হয়েছে আমার, দুলটা পরবো আর চুড়িগুলো আপনি যান, আমি আসছি। ওসমান গেলেন না, উল্টে আস্তে করে বললেন, আমি ধরলে শাড়ির ভাঁজটা নষ্ট হয়ে যাবে, কাছে এসো। গুলনাহার ঠোঁট টেপে হেসে এগিয়ে গিয়ে স্বচ্ছা জড়িয়ে ধরলেন। পুনরায় পুরুষালে চোয়ালে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বললেন, এই শাড়ির ভাঁজ আজ নষ্ট হলে আমি সহ আপনার এই প্রোগ্রাম গুল্লি মেরে উড়াবো। ওসমান পড়লেন দ্বিধায়, মোলায়েম ভঙ্গিতে হাতজোড়া কোনোভাবে শাড়ি ভেদ করে গুলনাহারের কোমরে রেখে নিজের সাথে জড়িয়ে তাকালেন সুন্দর মুখখানায়। মুখটা সুন্দর করে সাজিয়েছে, সজ্জিত মুখ আর ঠোঁটে চেয়ে অবশেষে ঠোঁটে ঠোঁট ছোঁয়ালেন। শক্ত নয়, ভীষণ নরমভাবে যেমন লিপস্টিক না নড়ে। বললেন, পরিয়ে দিতাম আমি। দরজায় করাঘাতের শব্দ শোনা গেল। গুলনাহার সরে এলেন, ব্যস্ত হাতে কানে দুল পড়তে পড়তে বললেন, দেখুন কে। ওসমান সরলেন না, ওখান থেকে জলদস্যুর মতো গলা তুললেন, বল। সাইফের কণ্ঠ বেঁচে এলো, বস সময় হচ্ছে, আসছে। গুলনাহার খোপাটা আরেকটিবার পর্যবেক্ষণ করে নিলেন। শাবানার নিচে খোপাটা করে দিয়ে গিয়েছিল। এবারে চুরি চূড়া পড়তে পড়তে দেখলেন আঁচল ওসমানের হাতে। আঁচলে অকারণে মুখ মোছার বোধ অভ্যাস আছে লোকটার। ছেলেটাও কুড়িয়েছে বাবার অভ্যাসগুলো। গুলনাহার জিজ্ঞেস করলেন, বাবা কোথায়, তৈরি হয়েছে? স্যুট গুছিয়ে রেখে এসেছিলাম, সারা সপ্তাহ শুনলাম না ছেলেটার। ওসমান পরেছেন কালো ট্রিপের স্যুট, সাদা শার্টের সাথে কালো টাই, উপরে কালো রঙের ভেস্ট, ভেস্টের উপরে কালো রঙের কোট, কালো ঢিলে ঢোলা প্যান্টের সাথে জুতো জোড়াও কালো। সিলভার রঙের হাতঘড়িটা চকচক করছে। অনামিকা আঙ্গুলের পেছন সাদাসিধে একটা আংটি আছে। আংটির বয়স হয়েছে, তাদের বিয়ের আংটি এটা। গুলনাহারের আঙ্গুলের আংটিটা ডায়মন্ডের, জলজল করে তুলনামূলক। আমি দেখছি। ওসমান বেরিয়ে এলেন রুম থেকে। সাহেব দাঁড়িয়ে আছে দূরত্ব বজায় রেখে, পরনে শুভ্র রঙের স্যুট। জিজ্ঞেস করলেন, আদিল কোথায়, রুমে রেডি হয়েছে? বাবা বলেছে আপনাদের আগে নামতে, একটু পরে নামবে। ওসমান কথা বাড়ালেন কদম। ছেলের কান ধরে টেনে আনবেন এই উদ্দেশ্যে। সাহেব বাদ সাধল। ওসমানের গম্ভীর মুখে চেয়ে অবশেষে হার মানল, পড়ল, সারপ্রাইজ দেবে মনে হয়। ওসমান বুঝলেন
দুপাশে মাথা তুলিয়ে বললেন, জানি না তার মা কেমন, বাবু বাবু করে তো মাথায় খাবে। সারপ্রাইজ লাগবে না, বলো আসতে, একসাথে নামবো। তার সহচরী দুটো কোথায়? সহচরী দুটো আদিলের সঙ্গী, শান্ত আর এলেন ব্যতীত অন্য কেউ না। সাইফ একটু আগে দেখে এলো দুটোকে। শান্ত আর এলেন লুকোচুরি করে কিসব যেন করছে স্টেজের ওখানে। সেসব খোলসা করে অবশ্য বলল না বসকে। ঠায় দাঁড়িয়ে থেকে মুখে কোলো পেটে আছে। অঘটন ছেলে সম্ভবত কিছু একটা সারপ্রাইজ ঘাটাচ্ছে, বুঝলেন ওসমান। এবারে স্ত্রীকে জোরপূর্বক নিয়েই নিচে নামতে হবে। উপায় নেই, ইতিমধ্যে 7টা বাজলো বলে। দামি গাড়িগুলো এক এক করে প্রবেশ করছে ম্যানশনের বিশাল সদর দরজা দিয়ে। কড়াকড়িভাবে কাঠ বসানো হয়েছে। কয়েক ধাপে যাচাই করে তবেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে গাড়িগুলোকে। ভেদাভেদ নেই মন্ত্রীদের মধ্যেও। ইতিমধ্যে দুটো গাড়ি ফিরতি পথে চলে যাচ্ছে প্রবেশের অনুমতি না পেয়ে। ভেতরে জাঁকজমকপূর্ণ আয়োজন। ম্যানশন থেকে প্রবেশের পথ পর্যন্ত লাল কার্পেটে বেছানো হয়েছে। সন্ধ্যার আয়োজন, তবে অতিমাত্রায় লাইটিংয়ের কারণে মনে হচ্ছে বিকেলের সময়। অথচ খোলা আসমানে তখন চলচলে একটা পরিপূর্ণ চাঁদ। ঝলমলে প্রাঙ্গণে কালো পোশাকে আবৃত ওয়েটারগুলো ঘুরছে অতিথিদের মাঝে মাঝে। রূপালি ট্রেটে ক্রিস্টালের গ্লাস সাজিয়ে অতিথিদের হাতে হাতে ওয়াইন তুলে দিচ্ছে নানা রঙের পদার্থ ওতে। আজ এই অনুষ্ঠানের অতিথিদের তালিকায় আছেন দেশের প্রভাবশালী মন্ত্রী, শিল্পীপতি ও খ্যাতিমান ব্যক্তিরা সহ উপস্থিত রয়েছে আন্ডারওয়ার্ল্ডের এমন সব মুখ যাদের পরিচয় প্রকাশ্য উচ্চারণ করা না বললেই চলে। এমন সময়তে প্রাঙ্গণের আলো কমে যায়, নিবু নিবু সবটা, বরঞ্চ সকল উজ্জ্বলতা আচমকা নিবদ্ধ হয়ে ম্যানশনের সিঁড়িতে। সিঁড়ি বেয়ে নামছেন ওসমান মির্জা এবং তার স্ত্রী গুলনাহার। কালো সুটে আবৃত ওসমানের পাশে ভীষণ মার্জিত গুলনাহারের পরনে আকাশি রঙের জামদানি শাড়ি। দুজনে কদম সুরের মতো মিলেছে। গুলনাহার নামিয়েছেন ধীরে সুস্থে শ্যামের হাত ধরে। হাততালি জোয়ারে ভাসছে আশপাশটা। সিঁড়িগুলো বেয়ে তারা নামতেই পরপরই পুনরায় আলোকিত হয়ে ওঠে সবটা। মুহূর্তে অতিথিদের আন্তরিকতা চেপে ধরে তাদের। অভ্যর্থনায় শব্দগুচ্ছ ভেসে বেড়ায়। ওসমান মির্জা স্ত্রীর হাত ধরে মুঠোয় নিয়ে সামনের দিকে চেনা পরিচিত মুখগুলোর সাথে আলাপ জুড়েছেন। পাশে পাশে গুলনাহার স্বাভাবিক মুখে শুধু আসসালামু আলাইকুম জানাচ্ছেন, এতটুকুই। আর কোনো শব্দ নয়, কারো মুখের দিকে তাকানো নয়, ভদ্রতাসূচক হাসিও নয়। যে সে ওসমান মির্জার অজগতে মানুষ পছন্দ করে না তা পরিষ্কার দিনের আলোর মতো কম বেশ সবারই জানাতা। গুলনাহার স্বামীকে ব্যস্ত পিঠে চেয়ে মুখ বাড়িয়ে আস্তে করে শুধালেন, বাবুকে দেখছি না। ওসমান কথা বলছিলেন মন্ত্রী রেজওয়ান মাহমুদের সঙ্গে। পাশে তার ব্যবসায়িক পার্টনার করিমও আছেন। করিমের পাশে তার মেয়ে নয়নতারা, যার বয়সটা আদিলের কাছাকাছি। গুলনাহারের পাশাপাশি যার সাথে কথা হচ্ছে সেই একমাত্র ছেলের সম্পর্কেই প্রশ্ন করে যাচ্ছেন। ওসমান মির্জার একমাত্র ওয়ারিশ বলে কথা। মূল কেন্দ্রবিন্দু যে সেও। ওসমানের হাতের ইশারায় ডাকলেন আসাদকে। আসাদ পাশাপাশি ছিল, এলো সাথে সাথে। মাথাটা এগোতেই প্রশ্ন করল ওসমান, আমার বান্দরটা কোথায়, খবর নেই কেন? আসাদ পড়ল ঝামেলায়। ছোট বাবা তো একটা শব্দও বলতে নিষেধ করে দিয়েছে, বলবেটা কি? আশেপাশে নেই সাইফও, ওটা গিয়েছে ওদিকটা দেখতে। ওসমান অবশ্য আসাদের মুখের অবস্থা দেখেই কিছুটা বুঝলেন। চোখ রাঙিয়ে আদেশ চললেন। 5 মিনিটের মধ্যে। ওসমান কথা শেষ করতে পারলেন না, বাকি চলে গেল। গুলনাহারকে নিজের সাথে পেঁচিয়ে ধমকে উঠবেন, সাথে সাথে বাতি চলল উত্তর দিকের স্টেজের ওপরে, যেখানে তীরে পিয়ানো বাজছিল। স্টেজের ওপরে একটা শরীর দেখা যাচ্ছে এখনো, চওড়া পিঠ সবার দিকে। নিজের ছেলেকে চিনতে ওসমানের 1 সেকেন্ডেরও প্রয়োজন পড়ল না। বেঁচে উঠল সাউন্ড বক্সে, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ফরগেট ইট। আদিলের পরনে নেভি ব্লু কোট প্যান্ট সাদা শার্টের সাথে। এলোমেলো চুল ফর্সা কপালে এসে ঠেকেছে। চঞ্চল চোখ মুখে দুষ্টুমির ছলাকলা খেলেছে। পেছনে আজকের নাচ গানের জন্য আনা ড্যান্সারদের সামনে শান্ত আর এলেনকে দেখা যাচ্ছে। ওদের সামনে আদিল। সাউন্ড বক্সে বেজে উঠে গানের সুরে সুর মিলিয়ে মুখ নাড়িয়ে নিচে উঠল তখনই। সে সাফা সাফা। চমকে উঠেছে গুলনাহার। ওসমান মির্জা হতবিহ্বল। সাহিব, আসাদ হাততালি দিয়ে উঠেছে। ইতিমধ্যে আদিল স্টেজ থেকে নেমে এসেছে নিচে ড্যান্সার নিয়ে। মুহূর্তেই বাতি সবখানে ফের জ্বলে উঠল। ওসমান মির্জা আর গুলনাহারের আশপাশ থেকে সবাই সরে গিয়েছে। হাসছে তারা। নাচতে নাচতে গানের লিরিক্স আদিল গেয়ে উঠেছে গুলনাহারকে ধরে। রূপে তেরা সোনা সোনি তেরি পায়েল, হায় রূপে তেরা সোনা সোনা তেরি পায়েল। গুলনাহারের আঁচলে মুখ লুকিয়ে হাসছে ছেলের কাণ্ডে। লজ্জায় বারবার ওসমানের পিঠের পেছনে লুকোতে যাচ্ছে। আদিল অবশ্য কাউকে ছাড় দেয়নি, নিজের বাবাকেও না। তাকেও ঘিরে নাচতে নাচতে কাঁধে ধাক্কা মেরে প্রায় নাড়িয়েই তুলল। সে সাফা সাফা মাহিয়া। আদিল হাতের ইশারা করতে এবার আসাদ চাইব হাত তুলে মেলালো। তাদের অবশ্য কোনো ড্যান্স স্টেপ জানা নেই, উল্টাপাল্টা ভঙ্গিতেই হাত পা নাড়ানোর প্রচেষ্টা।
ওসমান মির্জার গম্ভীর কণ্ঠের হাসির আওয়াজ ভেসে বেড়ালো। তাকে এমন পাবলিকালি প্রাণোচ্ছল ভঙ্গিতে হাসতে দেখা ভীষণ বিরল। আদিল চিৎকার করে উঠল, পাপা, সে সাফা সাফা। আশ্চর্যজনকভাবে সবাইকে চমকে উঠিয়ে ওসমান মির্জা ছেলের আনন্দে সামিল হলেন, কদম মেলানোর চেষ্টা করলেন। মুহূর্তে হইচই বেড়ে গেল। চেনা পরিচিত অনেকেই হাসাহাসির পাশাপাশি নাচলেনও। গোলনাহার হাসতেন, সেই হাসি মাথার ওপরে থাকা আসমানের জলজল করা চাঁদের চেয়েও সুন্দর। তাকে ঘিরে স্বামী আর পুত্রের সব আয়োজন এবারে। আদিল আস্তে করে জানালো, হ্যাপি অ্যানিভার্সারি। দিস ইজ মাই সান আদিল, আদিল মির্জা। আদিল এমনিতে বাউন্ডুলের স্বভাবের, তার আচরণে একরকমের ছাড়া ভাব থাকলেও এবেলায় ভীষণ স্বাভাবিক সাবলীল। অপরপক্ষের চোখে চেয়ে বড্ডতার সুযোগ হেসে পড়ল, হ্যালো আঙ্কেল। মন্ত্রী রেজওয়ান মাহমুদ দেখলেন প্রাণবন্ত যুবককে, উজ্জ্বল স্বাধীন দীপ্তি ছড়াচ্ছে একরকম, প্রত্যেকটি বাবার স্বপ্নের ছেলে। মুগ্ধ কণ্ঠে বললেন, হাই মাই বয়। রেজওয়ান তাকালেন ওসমানের দিকে, বললেন, ওকে নিয়েই এসো বাসায়। ওসমান শুধু হাসলেন, উত্তর করলেন না। করিম পাশে ছিলেন। তার দুটো ছেলে মেয়ে এসেছে। ছেলেটা আদিলের চেয়ে 2 বছরের বড়, মেয়েটা আদিলের বয়সী নয়নতারা। দুটোকেই আদিল চেনে। বাড়িতে মাঝে মধ্যে যাওয়া আসা হয় ওদের, না তেমন পছন্দ আবার নাই বা অপছন্দ। করিম বললেন, যাও আদিলের সাথে আশপাশটা করে দেখো। আদিল ওদের নিয়েই হাঁটছে, কথাবার্তা বলছে না। নয়নতারারই আলাপ তুলল, এবার এসএসসি দেবে তো তুমি আদিল? আদিল ফিরে তাকালো না, জবাবে বলল, দেরি করে ভর্তি হতে এই অবস্থা, না হয় কলেজে থাকতে না এখন। আদিল হাসলো শুধু। মা ভক্ত সে, ছোটবেলায় নাকি মায়ের আঁচল ছেড়ে কোথাও যেতে চাইতো না, কান্নাকাটি জোড়াতো। গোলদাহার ছেলে কান্না সহ্যই করতে পারতেন না, তাই তো হোম টিউশনি দেওয়া হয়েছিল। অবশেষে যখন নার্সারিতে ভর্তি করানো হলো, ছেলে আর নার্সারিতে থাকার বয়সই ছিল না। তারপরও ছেলেকে চির থেকে পড়িয়েছেন গোলনাহার। আদিলের আইকিউ লেভেল ভালো, পড়াশোনায় সে চমৎকার, পাশাপাশি ভালো গিটার সে বাজাতে পারে, কণ্ঠও দারুণ। নয়নতারা বলে, একটা গান গাইবে গিটার বাজিয়ে? আদিল এবারে বিরক্ত হচ্ছে। ওসমান নিজের ছেলেকে ভালোভাবেই চেনে, তাই তো এ সময়ই ডাকলেন। এরই বুঝি অপেক্ষায় ছিল আদিল। তাকে আর কে পায়, কেটে পড়েছে ওখান থেকে। গুলনাহার সোফায় বসেছেন। সোফাটা বসানো হয়েছে এক সাইডে করে। অনুষ্ঠান শেষের পথে, খাওয়া দাওয়া হচ্ছে এখন। আদিল বসেছে মায়ের গা ঘেঁষে, আঁচলে চোখ মুখ মুছে ক্লান্ত গলায় বলল, মাথাটা ব্যথা করছে মা। গুলনাহার মুহূর্তেই চিন্তিত হলেন। আদিলের এলোমেলো চুল উঁচিয়ে কপালে ডলতে ডলতে আওড়ালেন, এত দৌড়ঝাঁপ করলে মাথা ব্যথা হবে না? এক দণ্ডও যদি শান্তিতে থাকো তুমি। আদিল গাল ফোলালো, দৌড়ঝাঁপ? সিরিয়াসলি মা, তোমার জন্য সারপ্রাইজ ছিল। গুলনাহার মুহূর্তেই নিজেকে শুধরে নিলেন, ওই পারফরমেন্স আমি ভীষণ উপভোগ করেছি আপু, ধন্যবাদ। আদিল গলাটা বাড়িয়ে দিল। কি চাইছে বুঝতে অসুবিধে হলো না। এত বড় ছেলে, এখনও চুমু খুঁজে বেড়াই। শাসালেন গুলনাহার। তবে দিন শেষে ছেলে তার কাছে এখনও বাবু চাই। ঠোঁট ছুঁয়ে দিলেন গালে, মাথা বুলিয়ে আওড়ালেন, আজ আর রাত জাগা নয়, শুনলে? সোজা ঘুমাবে তুমি। আদিল বাধ্যভাবে মাথা তোলালো। তখনই আলাপ শেষ করে এলেন ওসমান, বসেছেন স্ত্রীর পাশে। বাবা ছেলের মধ্যে গুলনাহার তাৎক্ষণিক সাহেব ফটোগ্রাফারকে ডেকে আনলো, বলল, তুলুন কিছু ফটো। মুহূর্তে মেয়ের কোল থেকে মাথা তুলে সোজা হয়ে বসেছে আদিল। ঝলমলে হাসি তার ঠোঁটে, অস্তিত্বে অন্যরকম আনন্দ। ওসমানও তাকালেন ক্যামেরার দিকে। গুলনাহারও মিষ্টি করে হাসতেন ক্যামেরার দিকে চেয়ে। তখনই ক্লিক, এরপরে আরও কিছু ছবি তোলা হলো। সবগুলোতেই হাসাহাসির ব্যাপার, সুখী সুখী এক রাতের ব্যাপার। সাবানের পেছনেই নূরজাহান, মেয়েটা কেমন মিয়ে আছে, মায়ের আঁচল ধরে রেখেছে। কিছু একটা চাপা গলায় হয়তোবা বলেছে। সাবানার সঙ্গে সঙ্গে ধমকালেন। তা শুনতে পেল আদিল, সঙ্গে সঙ্গে ফিরে তাকালো। কি হয়েছে চাচি, কেন ধমকাচ্ছ নূরজাহানকে? গুলনাহার ভীষণ কাছের লোক দুটো হচ্ছে সাবানা আর জুলেখা। জুলেখা জীবনে বিয়ে না করলেও সাবানা করেছে। তার স্বামী মারা গিয়েছে, পরবর্তীতে মির্জা বাড়িতেই একমাত্র সন্তান নিয়ে থাকা। নূরজাহানই তার একমাত্র মেয়ে, আদিলের থেকে 3 বছরের বড়। আদিল তুইতকারি করলেও নূরজাহান আপনি করেই শ্রদ্ধায় জানাই। সাবানা হেসে উড়িয়ে দিতে চাইল, কিছু না বাবা। কথা শেষ করতে পারেনি। আদিল দেখতে পেল নূরজাহানের চোখ জোড়া। মুহূর্তে গিয়ে দাঁড়ালো মেয়েটার সামনে। জিজ্ঞেস করতেই নূরজাহান কল করে বলে দিল কাঁদতে কাঁদতে, একটা ছেলে ওকে বাজেভাবে ছুঁয়েছে, বাজে প্রস্তাব দিয়েছে। আদিলের মাথাটা সঙ্গে সঙ্গে গরম হয়ে গেল, ক্রোধে লাল হয়ে উঠল চোখ জোড়া। এত বড় স্পর্ধাকার, তার বাড়িতে দাঁড়িয়ে তার বাড়ির মেয়ের দিকে হাত। মুহূর্তে মেয়েটার হাত ধরে টানতে টানতে এগুলো শুরু করলো। জিজ্ঞেস করে যায়, কে ওই জানো? আর দেখা আমাকে কে? নূরজাহান আঙ্গুল তুলে দেখায়, সামনে করিমের ছেলে, যে আদিলের চেয়ে বড়। নামটা ঠিকঠাক মনে নেই আদিলের। সে কোনো শব্দ খরচ করলো না, ডাকলো না। সোজা এগিয়ে গিয়ে আচমকা ছেলেটাকে কাঁধে তুলে আছাড় মারল প্রাঙ্গণে সাজিয়ে রাখা কাঁচের টেবিলের ওপরে।
কাঁচ ভেঙে ছেলেটা পড়ল ছাটা ঘাসের ওপরে ওপর হয়ে। কপাল কেটেছে, রক্ত বেরোচ্ছে বেশ। আদিল থামল না, পুনরায় গিয়ে ঘুষি দিতে শুরু করলো। ততক্ষণে লোকজন জমা হয়ে গিয়েছে। চলে এসেছেন ওসমান মির্জা সহ করিমও। ভদ্রলোক নিজের ছেলেকে এভাবে মার খেতে দেখে পাগল হয়ে যান। আদিলের কলার ধরে টেনে সরাতে সরাতে চিৎকার করে ওঠেন, এই ছেলে, এই, হাউ ডেয়ার ইউ! আমার ছেলেকে এমনভাবে মারার সাহস কোথায় পা? বলতে বলতে করিম তেড়ে যাচ্ছিলেন আদিলের দিকে, পারেননি। ওসমান ছেলের সামনে গিয়ে দাঁড়িয়েছে, দেওয়ালের নাই। বজ্রকণ্ঠে হুঙ্কার ছাড়েন, তোমার সাহস তো কম না করিম! তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার ছেলেকে ধমকানোর সাহস করো? এই ওসমান মির্জার ছেলেও। আওয়াজ নিচে রাখো, আওয়াজ নিচে সবসময়, গলা কেটে ফেলবো একদম। করিম শান্ত হলেন ওতে, তবে রাগ দমে না। রক্তাক্ত ছেলেকে দেখিয়ে তিনি হিসিয়ে ওঠেন, এভাবে আমার ছেলেকে কেন মারলো? এর জবাবদিহিতা দাও ওসমান। কেন দেব না? আমার ছেলে এভাবেই মারবে না, রিজন আছে, ভয়ঙ্কর রিজন। ওসমান তাকালেন ছেলের দিকে। আদিলের তখনও সাপের মতো ফোঁসফোঁস করেছে রক্তাক্ত ছেলেটার দিকে চেয়ে, যেন আরও মারবে। ওসমান শুধালেন, কি হয়েছে? আমাকে না জানিয়ে এভাবে চড়ালে কেন? পাপাই জানোয়ার নূরজাহানকে ব্যাড টাচ করেছে, খারাপ প্রস্তাব দিয়েছে। করিম চমকে ওঠেন প্রথমে। ছেলের খারাপ স্বভাব সম্পর্কে তিনি অবগত, তাই অবিশ্বাসের প্রশ্নই আসে না। পরপরই দেখেন পেছনে মেয়েটাকে। কাজের লোকের মেয়ে চিনেছেন, তাই ওর অত মাথা ঘামালেন না। বললেন, একটা কাজের লোকের মেয়ের জন্য এমন ব্যবহার! আর অমন একটা মেয়ে আমার ছেলেকে এসব বলবে ভাবলেই বা কিভাবে? ওই মেয়ে মিথ্যা বলছে না তার কি গ্যারান্টি? ওসমান শব্দ করে হাসেন, বলেন, কাজের মেয়ে হলো এই বাড়ির মেয়ে, আমার মেয়ে। করিম, সিসিটিভি দেখাবো সবাইকে? মুহূর্তে ততষ্ট হলেন ভদ্রলোক। চেকে কাইকুই করে উঠতে চাইলেন। ওসমান স্পষ্ট করে বললেন, এক্ষুনি তোর ওই কুলুঙ্গার ছেলেকে নিয়ে বেরিয়ে যা, না হলে আমি কার্ডস দিয়ে ধাক্কা দিয়ে বের করাবো। করিমের চোখজোড়া অপমানে লাল হয়ে এলো। এক পলক শক্ত চোখে চেয়ে নিজের ছেলে মেয়ে কার্ডস নিয়ে করিম বেরিয়ে গেলেন। ওসমান নিজের ছেলের কাঁধে চাপড়ে তাকালেন নূরজাহানের দিকে। তখনই এসে দাঁড়িয়েছেন গোলনাহার। ওসমান স্ত্রীকে বললেন, যাও, মেয়েটাকে নিয়ে ভিতরে যাও। গোলনাহার তখনও সবটা জানে না, খুলে বলল জুলেখা। ততক্ষণে শাবানা আর নূরজাহানকে নিয়ে ভেতরে প্রবেশ করেছে গুলনাহার। গুলনাহার ভীষণ মায়া মায়া ভঙ্গিতে ছেলের দিকে চেয়ে আবদার করলেন, শুনুন না বাবু, একটু শুনি, আমার পছন্দের গান ওটা। আদিল ড্রয়িং রুমে বসে আছে, হাতে পছন্দের গিটার। এটাই তার নাম লেখা, ওসমান রাশিয়া থেকে এনে দিয়েছে। প্রায়শই সে মায়ের জন্য গান গায়। যেহেতু গতকাল তাদের বিবাহ বার্ষিকী গিয়েছে, অবশ্য আজ সে গান শোনাবে। তা হয়ে এসেছে যুগ যুগ ধরে। গুলনাহার সেকালের মানুষ, পছন্দের গানও সেকালের। একটা বাংলা দুঃখী গান তার পছন্দ। আদিল যখনই ওই গানটা গায় তার হাসি পায়। ওই গানের লিরিক্সগুলো মোটেও তার সাথে মানায় না, যায় না। তাই ওই গান সে ফিলিংস দিয়ে গাইতে পারে না। তাও গুলনাহার ছেলের মুখেই শুনতে চান। আজও ব্যতিক্রম নয়। আদিল বড় বাধ্য। গিটার বাজানো শুরু করলো। অবশেষে সুর তুলে গাইল কয়েকটি লাইন। কণ্ঠে উচ্ছ্বাস, চোখে উজ্জ্বলতা, যা গানের সাথে মোটেও মানালো না। না জানি কোন অপরাধে দিল এমন জীবন। আমারে পোড়াইতে তোমার এত আয়োজন, আমারে ডুবাইতে তোমার এত আয়োজন। গুলনাহারের চোখ বুজে শুনলেন ছেলে কণ্ঠ। আদিল গান শেষ করে শব্দ করে হেসে উঠল। গিটার রেখে মাথাটা ফেললো মায়ের কোলে। গুলনাহার সবসময়ই শাড়ি পরেন, প্রিন্টেড সিল্কের শাড়ি। আপাতত তাই পরনে। মায়ের ঘ্রাণে নাকে নিয়ে আদিল চোখ বুঝল। জিজ্ঞেস করলো, পাপা কোথায়? ফিরেনি এখনো? এই তো আর কিছুদিন, কাজকর্ম ছেড়ে তো দিচ্ছেন ধীরে সুস্থে। ভাবছি সে ফ্রি হলে ভ্যাকেশনে যাব। আদিল চটপট বলল, সুইজারল্যান্ড যাব। আপত্তি নেই গুলনাহারের। ঘড়ি কাটা দেখলেন রাত হয়েছে। ওসমান ফিরবে বলে ছেলের মাথায় সোফায় রেখে রান্নাঘরের দিকে গেলেন। শাবানা জুলেখা সাহায্য করেছে ডাইনিং সাজাতে। সাহিব আসাদের কণ্ঠ শুনে উঠে বসলো আদিল। ওসমান প্রবেশ করেছে। আদিল চেঁচালো, আসাদ চাচ্চু, আজকে কি আমি পেয়েছি জানো? আসাদ বরাবরই চমৎকার শ্রোতা আদিলের। জবাবের সঙ্গে সঙ্গে দিল উচ্ছ্বাসের উত্তর, কি পেয়েছেন বাবা? একটা হোয়াইট হেয়ার। টি শার্টের পকেট থেকে আদিল একটা সাদা চুল বের করে সবার সামনে ধরল, যেন জাদুঘরে রাখা কোনো খনি। ওসমানের চেহারায় মিট জমল। ইদানিং তার চুলের ভাঁজে দু একটা সাদা চুল দেখা যাচ্ছে, যা ওসমান তুলে ফেলতেন। আসার ঠোঁট টিপে টিপে ধরে হাসলো। সাহেবের অবস্থা তেমন একটা ভালো না, মুখ লাল হয়ে গিয়েছে হাসি আটকাতে গিয়ে। ওসমান গর্জে উঠলেন, ননসেন্স আদিল! আদিল ওই চুল সবার সম্মুখে ধরে রেখে ঘোষণা দিয়ে উঠল, এখনও মাম্মাকে দেখানো হয়নি, তার তো জানা উচিত তার স্বামী বুড়ো হচ্ছে। মুহূর্তেই তেলেবগুনে জ্বলে উঠলেন ওসমান। তাড়া দিলেন, ছেলেকে ধরে আচ্ছা রকম কান মোলালেন। সে সুযোগ দিল না আদিল। সে পালাতে ব্যস্ত। পুরো ড্রয়িং রুমে চক্কর কেটে রান্না করে ঢুকেছে। ব্যস্ত হয়ে পেছনে পেছনে প্রবেশ করেছে ওসমানও। গুলনাহার মুরগির মাংসটা গরম করতে বসিয়েছেন। শাবানা জুলেখা আলগোছে এক কোণে দাঁড়িয়ে হাসছে।
আদিল লুকিয়েছে মায়ের পেছনে। ওসমান ছেলেকে ধরতে চাইলেন, বাদ সাজলেন গুলনাহার। তিনি বিরক্ত, আবারও হাসতেন। "কি করছেন কি? বাচ্চার সাথে বাচ্চামি?" বলতে বলতে কোমরে আঁচল ছাড়িয়ে সাবানাকে বললেন, মুরগিটা পরিবেশন কর, আমি আসছি। গুলনাহার চোখ রাঙালেন ফের স্বামীর দিকে। আসুন, কাজ থেকে ফিরে বিশ্রাম নেই, ফ্রেশ হওয়া নেই, ছোটাছুটি হচ্ছে। গুলনাহার বেরিয়ে গিয়েছেন রান্নাঘর ছেড়ে, আদিলও বেরিয়ে গিয়েছে দৌড়ে। ওসমান ধমকাতেও পারলেন না ছেলেকে। রুমে এসে দেখলেন গুলনাহার ট্রাউজার টি শার্ট বের করে দিয়েছে। পৃথিবীর সব ক্লান্তি মুহূর্তেই জমল ওসমানের শরীরে। গায়ের পোশাক খুলে ঝাঁপিয়ে পড়লেন বিছানায়। ক্লান্ত কণ্ঠে বললেন, কাঁধ ব্যথা করছে, মালিশ করে দাও। গুলনাহার গিয়ে বসলেন মাথার কাছে। দু হাতে টিপলেন কাঁধ, তারপর কপালে। বালিশ থেকে ওসমানের মাথা চলে গেল স্ত্রীর কোলে। পরম যত্নে কপাল কাঁধ মালিশ করে চুলের ভাঁজে ভাঁজে আঙ্গুল করেছেন গুলনাহার। এক পর্যায়ে ঘুম অনুভব করলেন, ঘুমিয়ে পড়েছেন ওসমান। গুলনাহার আর তাকে জাগালেন না, নড়ল না। যদি ঘুমটা ছুটে যায় মানুষটার। এরকমভাবেই বসে আঙুল চালালেন চুলের ভাঁজে। একসময় তার নিজেরও চোখ লেগে যায়। এমন সাত সকালে ব্যাডমিন্টন খেলতে গিয়ে পুরো ম্যানসর মাথায় তুলল আদিল। তার আশেপাশে শান্ত এলেন আছে। দুজনেই আদিলের ছোট, এখনও চেহারায় বাচ্চা বাচ্চা ভাব। ওদের এখনও বডিগার্ডের ট্রেনিং চলছে। সাইব আসাদ দায়িত্ব আছে ওদের। 24 ঘন্টার 12 ঘন্টায় শান্ত ট্রেনিংয়ে চলে যায়। আদিলের বিশ্বস্ত বডিগার্ড ওসমান নিজে বাছাই করে এনেছেন। ছোট থেকে হাতের কাছে রেখে শিখিয়ে পড়িয়ে নিচ্ছেন ছেলের জন্য। ছেলের নিরাপত্তা আগে তার কাছে। একান্তকার বিশ্বস্ত হওয়া যে কতটা প্রয়োজনীয় তা ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়। আদিল অবশ্য এসবে তেমন মাথা ঘামায় না। তার নাকি কার্ডের প্রয়োজন নেই, একই 100। ওসমান বাড়ি থেকে বেরিয়ে দেখলেন ছেলে ব্যস্ত শরীর, উড়ে উড়ে ব্যাডমিন্টন খেলছে। ঘাট বাড়ির কাজের লোক দিয়ে প্রাঙ্গণ ভরে আছে। সবাই খেলা দেখছে ভীষণ আগ্রহের সাথে। আদিল চেঁচামেচি করছে, শান্ত ইউ ইডিয়েট, জোরে মার। শান্ত কাঁদো কাঁদো গলায় বলল, যদি মুখে লাগে আপনার। বিচ্ছুর ঘরে বিচ্ছুরে তুই মার, দেখি কত শক্তি তোর। ওসমান শার্টের হাতে ফোল্ড করতে করতে এগিয়ে গিয়ে শান্তর হাত থেকে র্যাকেট নাই, শাটালকে ছুঁড়ে জ্যাকেটে দিয়ে মারে, ওপরে পাশে মারেন। আদিল সতর্ক হয়েছে বেশ, আগের উড়ো উড়ো ভাবটা নেই, মনোযোগের সাথে খেলছে এখন। ছেলের এমন সতর্ক হাবভাবের ভালোই উপভোগ করেছেন ওসমান। হাসছে সাহিব আসাদও। মিনিট 10 টানার শাটলকক হাওয়াতেই আছে। দুজনেই পালা আক্রমণে চলেছে। এক পর্যায়ে হার স্বেচ্ছায় মানলেন ওসমান। বোঝালেন তিনি এই পর্যায়ে আর মারতে পারবেননি। আদিল হইচই ফেলে লাফিয়ে উঠল। তার অট্টহাসির আওয়াজ ভেসে বেড়াচ্ছে ম্যানশন জুড়ে। ছেলের হাস্যোজ্জ্বল এই চেহারার জন্য এমন সহস্র পরাজয় খুশি মনে ওসমান মেনে নেবে। কি, নিউজ পেপারের ফ্রন্ট বড় করে হেডলাইন ছাপাতে বলবো নাকি? এক যুবক নিকট ব্যাডমিন্টন হেরে গেল ওসমান মির্জা। সাইফ হাসতে বলল, আপনি বলে আদেশ করি বাবা। আদিল ব্যাডমিন্টন ছুঁড়ে গিয়ে ওসমানের পিঠে লাফিয়ে চড়ে গলা ধরে হাসতে হাসতে বলল, তোমরা জানলেই হবে। ওসমান ছেলের হঠাৎ আক্রমণে সামান্য টলেছেন অবশ্য। চোখ মুখ গম্ভীর রাখতে চেয়ে ধমকে ওঠেন, নামো। কটা বাজে? স্কুলে যাও। আদিল নামলো না, জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ মামাকে নিয়ে? তোমার নানার বাড়ি। তারা বেঁচে নেই, তবে বাড়িটা তো আছে। কদিন ধরে ওখানে যাওয়ার বায়না ধরে আছে। আমিও যাব বাবা, আজ না, অন্য একদিন। আদিল লাফিয়ে নামলো বাবার পিঠ থেকে। গুলনাহার তখনই বেরোলেন। প্রিন্টেড শাড়িটা নরম আড়ায় চলচল করেছে। ড্রাইভওয়েতে 3টে গাড়ি দাঁড়িয়ে আছে। সাইব আসাদ গার্ড নিয়েছে কিছু। তখনই বেরোবে তারা। গুলনাহারের সাথে সাবানা যাবেন। জুলেখা থেকে গিয়েছে আদিলের জন্য। গুলনাহার ছেলের ঘামার্ত মুখটা আঁচলে মুছে পড়লেন, ফিরে আসবো দ্রুত। স্কুল থেকে ফিরে খেয়ে নিও, তোমার চাচি থাকবে। আদিল হেসে মাথা তোলালো, বলল, তাড়াতাড়ি এসো, শপিংয়ে যাব। সুইজারল্যান্ড যাওয়ার জন্য কত কিছু কেনা বাকি। ওসমান বললেন, স্কুল থেকে ফিরে দেখবে চলে এসেছি, এবার যাও, রেডি হয়ে স্কুলে যাও। ওসমান তাকালেন তার বিশ্বস্ত গার্ডের দিকে। আনোয়ার দাঁড়িয়েছিলেন পেছনে। তার উদ্দেশ্য বললেন, দেখো ছেলেকে দেখে রাখিস। আদিল অসহায়ভাবে মাথা তুলিয়ে তাড়া দিলেও তাদের। তোমরা এমন ভাব করছো যেন কয়েক বছরের জন্য যাচ্ছ। গুলনাহার ছেলে গাল টানলেন। মায়ের মন বুঝবে না, আর নাই বা বাবার। সন্তানের ছায়া আশেপাশে না থাকলে চিন্তা হয়। আদিল হঠাৎ মাথা নুইয়ে মায়ের গালে ঠোঁট ছুঁয়ে দিল, বুঝেছি, সাবধানে থাকবো। হাসলেন গুলনাহার, কদম বাড়ালেন গাড়ির দিকে। ওসমান গাড়ির ব্যাক সিটে দরজা মেলে ধরেছেন। গুলনাহার উঠে বসল। ওসমান গাড়িতে উঠে বসার আগে ফিরে তাকালেন হঠাৎ। আদিল তখনও দুয়ারের সিঁড়িতে দাঁড়িয়ে হাসছিল। ওসমান গলা তুলে বললেন, আপা চান, এইদিক ওদিকে যাওয়া নয় আজ, স্কুল থেকে সোজা বাড়িতে, মনে থাকবে? আদিল হাত তুলে সালাম টুকলো, ইয়েস বস, মনে থাকবে। হেসে ফেললেন ওসমান। সবাইকে আরেকবার সতর্ক করে অবশেষে উঠে বসলেন। গাড়ি 3টে ধীরে সুস্থে বেরিয়ে গেল ম্যানশন থেকে। আদিল লাফিয়ে কয়েক কদম সিঁড়ি পেয়ে ঢুকলো ভেতরে।
কোনো রকমে স্কুলের সাদা শার্ট ব্ল্যাক প্যান্ট টাই পরে কাঁধে ব্যাগ জড়িয়ে পাউরুটি মুখে নিয়েই বেরিয়ে আসতে পেছনে জুলেখা অনুনয় করে গেলেন আর একটু খাওয়ার জন্য। কথা শুনল না আদিল, গাড়িতে উঠে বসলো। তার সাথে শান্ত এলেন আর আনোয়ার যাচ্ছে।